যদি বলা হয় যে বেইলমেন্ট অ্যাকচুয়ালি কি, তাহলে আমরা কি করে বুঝতে পারবো? বেইলমেন্ট মিন্স হচ্ছে গিয়ে তোমার সিম্পল কথা টু ডেলিভার সামথিং টু সামওয়ান। হ্যাঁ, বা কোনো জিনিসকে হচ্ছে গিয়ে টু হ্যান্ড ওভার সামথিং টু সামওয়ান। আচ্ছা, কিভাবে? ধরো ফর এক্সাম্পল, এখন তুমি হচ্ছে এ নামক একজন ব্যক্তি, আরেকজন হচ্ছে গিয়ে বি নামক একজন ব্যক্তি। তাহলে দুজন ব্যক্তি, তোমার ধরো ফর এক্সাম্পল তুমি একটা কলেজের কি করবে, কলেজের একটা ড্রেস তৈরি করবে। কলেজের একটা তোমার শার্ট দরকার, একটা তোমার প্যান্ট দরকার, বা তোমার একটা স্কার্ট দরকার, বা একটা টপ দরকার, যাই দরকার হোক না কেন। এখন তুমি সেটার জন্য একটা যে কাপড় বা ক্লোথ, সেটা তুমি কি করলে, কিছু যিনি টেইলার আছে তাকে দিয়ে দিলে। এখন টেইলারকে দিয়ে দিলে না, এবার এই যে টেইলারকে তুমি দিয়ে দিলে তোমার যে ক্লোথসটা আছে, এবং সেটার উপরে তিনি সেলাই টেলাই করে তোমাকে হচ্ছে সেটা রিটার্ন করবেন। তার মানে যিনি প্রোডাক্টটা ডেলিভার করলেন, মানে তুমি এ নামক ব্যক্তি, তুমি প্রোডাক্টটা ডেলিভার করলে, তাই তোমাকে বলা হবে হচ্ছে কি পেইলর। আর কাকে তুমি প্রোডাক্টটা ডেলিভার করলে, মানে যিনি অ্যাকসেপ্ট করলেন তোমার প্রোডাক্টটা বা তোমার হচ্ছে গিয়ে সেই মেটেরিয়ালসটা, সেটা হচ্ছে পি। তাই তাকে বলা হবে পেইলি। এই পুরো প্রসেসটাকে বলা হয় হচ্ছে গিয়ে পেইলমেন্ট। পেইলমেন্ট মানে কি? টু ডেলিভার সামথিং টু সামওয়ান, অথবা টু হ্যান্ড ওভার সামথিং টু সামওয়ান। সিম্পল কথা, এর বেশি টাফ কিছু নেই। তার মানে সেকশন 148 আমাদেরকে ডিফাইন করছে পেলমেন্টের হিসাবে। কিভাবে পেলমেন্টে ডিফাইন করছে? পেলমেন্ট ইজ আ ডেলিভারি অফ গুডস। তার মানে তুমি দেখো না, এই যে তুমি বেইলার, তুমি কিন্তু সেই যে হচ্ছে গিয়ে টেইলার আছে, তাকে কি করেছো, তোমার যে গুডসটা আছে সেটাকে, তোমার শার্ট হোক, প্যান্ট হোক, স্কার্ট হোক, টপ হোক, যাই হোক না কেন, সেটাকে তোমার তৈরি করার জন্য তুমি কি করেছো, যিনি হচ্ছে বেইলি আছে, এটা বেইলর হবে না, এটা হবে বেইলি। ওকে, বেইলি। তো তুমি বেইলিকে কি করেছো, সেটা হচ্ছে গিয়ে ডেলিভার করেছো। তো বেইলমেন্ট কি? বেইলমেন্ট হচ্ছে সিম্পলি ইজ আ ডেলিভার অফ গুডস, ডেলিভারি অফ গুডস। সেকেন্ড কি বলছে বেইলমেন্ট সেকশন 148 এ? 148 এ বলছে যে 1% টু অ্যানাদার পার্সন। তুমি একটু দেখো তো, এই যে হচ্ছে এ নামক একজন ব্যক্তি, তো এ নামক ব্যক্তি থেকে বা বেইলার থেকে বেইলি, তার মানে 1% টু অ্যানাদার পার্সনের কাছে আমরা কি করলাম, সেই গুডসটাকে হচ্ছে ডেলিভার করলাম, রাইট? সেকেন্ড আমাদের কি এক্সাম্পল আসবে? সেকেন্ড আমাদের আসবে হচ্ছে ফর সাম পারপাস, অথবা আপন এ কন্ট্রাক্ট দ্যাট শ্যাল। দেখো, তুমি কি পারপাসে তোমার যে হচ্ছে শার্টটা আছে, বা তোমার সেই প্যান্টটা আছে, বা তোমার সেই ড্রেসটা আছে, সেটা কি পারপাসে সেই কাপড়টা তুমি তাকে মানে হচ্ছে গিয়ে ডেলিভার করেছো? নিশ্চয়ই তোমার পার্টিকুলার কোনো পারপাস আছে, সেটা থেকে সে একটা জামা তৈরি করে দেবে, সেটাকে সেলাই করে দেবে, বা অন্য কোনো পারপাস আছে, তার জন্য তুমি ডেলিভার করেছো। তার মানে এখানে বলা হচ্ছে ফর সাম পারপাস আপন এ কন্ট্রাক্ট দ্যাট শ্যাল, এবং হচ্ছে গিয়ে when the যে পারপাস ইজ অ্যাকমপ্লাইজড, মানে কি, যখন পারপাসটা অ্যাকমপ্লাইজড হয়ে যাবে। মানে কি? ধরো ফর এক্সাম্পল, তুমি যে শার্টটা তৈরি করার জন্য তুমি যে কাপড়টা বা ক্লোথসটা ওনাকে দিয়েছো, সেটা যখন অ্যাকমপ্লাইজ বা কমপ্লিট হয়ে যাবে, তখন সে তোমাকে কি করবে, তোমার গুডসটা, তোমাকে জামা তৈরি করে তোমাকে কি করবে, রিটার্ন করে দেবে। অথবা ডিসপোজ অফ অ্যাকর্ডিং টু দা হচ্ছে ডাইরেকশন পার্সনস অফ দ্য টিম। এবং তুমি যেইভাবে তাকে মানে রিটার্ন করতে হবে, না অন্য কাউকে দিতে হবে, না কি করতে হবে, না সেলাই করে ওটা ওনার কাছে রেখে দিতে হবে। তার মানে পার্সনস, মানে তুমি যেই ব্যক্তি হচ্ছে গিয়ে তুমি বেইলার, তুমি যেভাবে ডাইরেকশন দেবে সেই অনুযায়ী বেইলি সেটাকে কি করবে, হয় রিটার্নও করতে পারে, আদারওয়াইজ সেটাকে ডিসপোজ করতে পারে অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ দ্য পার্সন ডেলিভারিং দ্য, মানে যিনি ডেলিভার করেছে তার ডাইরেকশন অনুযায়ী। তুমি ডেলিভার করেছো বেইলার, তার মানে তোমার ডাইরেকশন অনুযায়ী সেটাকে রিটার্নও করতে পারে, ডিসপোজ অফ করতে পারে। এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে হচ্ছে বেইলমেন্ট। তার মানে বেইলমেন্ট মিনস কি, টু ডেলিভার সামথিং টু সামওয়ান, অথবা টু হ্যান্ড ওভার সামথিং টু সামওয়ান। এই সিম্পল প্রসেসটাকে আমরা বেইলমেন্ট বলি। বুঝতে পারলাম এই অবধি? একদম। আচ্ছা, আর কেউ আছে ক্লাসে বাকিরা? এবার দেখো, এই বেজমেন্টের ক্ষেত্রে আমার দুটো পার্টিস থাকে। কি কি দুটো পার্টিস থাকে? একটা পার্টিস থাকে হচ্ছে পেইলার, মানে যিনি হচ্ছে গিয়ে ওয়ান হু ডেলিভার্স দ্য গুডস ফর সাম স্পেসিফিক পারপাস। তুমি হচ্ছে এ নামক ব্যক্তি। এখানে সবসময় মাথায় রাখবে, তুমি হচ্ছে এ নামক ব্যক্তি, তুমি হচ্ছে বেইলার, আমি হচ্ছে বেইলি, বা অন্য কাউকে আমি বিকে ধরছি হচ্ছে বেইলি। তার মানে বেইলার ওয়ান হু ডেলিভার্স দ্য গুডস ফর সাম স্পেসিফিক পারপাস, তুমি স্পেসিফিক পারপাসের জন্য আমাকে গুডসটা ডেলিভার করছো, তাই তুমি হচ্ছে বেইলার। আমাকে যেহেতু হচ্ছে গিয়ে তুমি ডেলিভার, ওয়ান টু হোম দ্য গুডস আর ডেলিভার, আমি হচ্ছে সেই ব্যক্তি যাকে মানে গুডসটা ডেলিভার করা হয়েছে। ওয়ান টু হোম দ্য গুডস আর ডেলিভার, হ্যাঁ, বাই ইউ, বাই বেইলর। তার মানে এইটা হচ্ছে বেইল, সিম্পল টার্মস। এবার এখন এখন একটা জিনিস দেখো, আমাদের এবার চলে আসে হচ্ছে টাইপস এর ক্ষেত্রে। দেখো, বেইলমেন্টটা হচ্ছে গিয়ে তোমার দু রকম হতে পারে। কিরকম দু রকম হতে পারে? একটা হচ্ছে গ্র্যাচুইটাস পেইমেন্ট, আরেকটা হচ্ছে নন গ্র্যাচুইটাস। আচ্ছা, গ্র্যাচুইটাস পেইমেন্ট আমরা কোনগুলো করি? গ্র্যাচুইটাস মিন্স হচ্ছে কি তোমার ফ্রি, ফ্রি অফ কস্ট।
গ্র্যাচুইটাস কথার মানে হচ্ছে কি ফ্রি অফ কস্ট। তার মানে পেমেন্ট যেগুলো হবে, যেগুলো উইদাউট কনসিডারেশন হবে, তার মানে আমরা কন্ট্রাক্টের একটা ক্ষেত্রে করছি ঠিকই, কিন্তু আমরা একটা জিনিস দেখো, তোমার এখন কোশ্চেন আসতে পারে যে পেমেন্টটাও তো স্যার বা দাদা এটা তো হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্টের আন্ডারে আসছে, তার মানে কন্ট্রাক্টে সবসময় কনসিডারেশন ছাড়া কোনো কন্ট্রাক্ট হয় না, তার মানে পেমেন্টটাও একটা কন্ট্রাক্টের মধ্যে আসছে। কিন্তু যদি উইদাউট বেনিফিট বা উইদাউট কনসিডারেশনে কিছু আমরা গ্র্যাচুইটাস পেমেন্ট করি, তার মানে সেটা সবসময় মাথায় রাখবে সেটা ফর দ্য বেনিফিট অফ পেইলর করা হচ্ছে। আচ্ছা চলে আসো, ফর এক্সাম্পল হিসাবে গ্র্যাচুইটাস পেমেন্ট কোনগুলো, মানে যেই পেমেন্ট গুলো উইদাউট কনসিডারেশন। ধরো ফর এক্সাম্পল আমি হচ্ছে এ নামক ব্যক্তি, এবার তুমি হচ্ছে বি নামক ব্যক্তি। এবার আমার একটা কি আছে, আমার একটা পেট ডগ আছে। এবার আমি ধরো ফর এক্সাম্পল তুমি আমার নেইবার, হ্যাঁ ফর এক্সাম্পল ধরো তুমি আমার নেইবার। এবার ধরো আমি কোথায় যাব, আমি যাবো ধরো ফর এক্সাম্পল দিল্লি, ব্যাঙ্গালোর বা কোনো একটা ফরেন কোথাও একটা যাচ্ছি আমি ঘুরতে। এবার আমি তো আর পেট ডগটাকে আমার সাথে সাথে নিয়ে যেতে পারি না, ধরো আমার মনে হচ্ছে আমি নিয়ে যাবো না, তাহলে আমি কি বলবো, তোমার আমার যে প্রতিবেশী তুমি বি নামক ব্যক্তি, আমি আমার যে পেট ডগস এটাকে কি করবো, এটাকে তোমার কাছে ডেলিভারি করে দিয়ে যাবো এবং বলবো আমার আসতে 5 দিন হচ্ছে গিয়ে টাইম লাগতে পারে বা 6 দিন টাইম লাগতে পারে বা 1 সপ্তাহ টাইম লাগতে পারে। কমলিকা তুমি এই এই আমার পেট ডগসটাকে বা পেট যে যা আছে এটাকে তুমি একটু দেখো, তারপর আমি আসলে তুমি এটা আমাকে ডেলিভার করে দিও, রিটার্ন করে দিও। কারণ আমার যে গুডসটা আছে সেটা আমি তোমাকে ডেলিভার করলাম, তা আমি হচ্ছে কি, আমি হচ্ছে পেইলার, তোমাকে করেছি ডেলিভার, তার মানে তুমি হচ্ছে পেইলি। এইবার একটা জিনিস দেখো, এটা কিন্তু ফ্রি অফ কস্টে হচ্ছে। ঠিক আছে স্যার, আপনার যে পেট ডগসটা আছে, আপনার কুকুর আছে, ছাগল আছে, আমি সেটা একটু দেখে নিচ্ছি, আপনাকে কিছু পেমেন্ট করতে হবে না। তার মানে এইটা হচ্ছে গিয়ে পেমেন্ট উইদাউট কনসিডারেশন, যেটাকে আমরা ল্যাটিন টার্মসে বলি গ্র্যাচুইটাস পেমেন্ট। বোঝা গেল গ্র্যাচুইটাস পেমেন্টটা? একদম। এইবার নন গ্র্যাচুইটাস পেমেন্ট কোনটা? নন গ্র্যাচুইটাস পেমেন্ট ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম এ নামক একজন ব্যক্তি তুমি, আরেকজন হচ্ছে বেই নামক ব্যক্তি যিনি টেইলার। তাহলে তুমি যে হচ্ছে টেইলারের কাছ থেকে একটা তোমার টি শার্ট হোক, শার্ট হোক, কিছু একটা বানিয়ে নেবে, তোমার ক্লোথস দিয়ে তুমি একটা কাপড় দিয়ে আসলে সেটা উনি সেলাই টেলাই করে দেবে। তার জন্য ওনাকে তো তোমাকে কি করতে হবে, রিপে করতে হবে। এই যে পেমেন্টটা করতে হবে, তার মানে সেখানে একটা কনসিডারেশন আছে। তার মানে পেমেন্ট ফর কনসিডারেশন, এইটাকে আমরা বলি হচ্ছে কি নন গ্র্যাচুইটাস পেমেন্ট, মানে সেটা ফ্রি অফ কস্টে হবে না, সেটা উইথ হচ্ছে গিয়ে পেমেন্ট হবে। তো এইটা উইথ কনসিডারেশন হবে, ফর কনসিডারেশন হবে। এই দুই ধরনের পেমেন্ট আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের ক্ষেত্রে বা পেমেন্টের চ্যাপ্টারে দেখা যায়। বুঝতে পারলাম এই অবধি সবাই? একদম। ওকে, এইবার চলে আসা হচ্ছে এসেনশিয়ালস এর ক্ষেত্রে। এসেনশিয়ালস আমাদের কি কি আছে, পেমেন্টের ক্ষেত্রে কয়েকটা স্পেসিফিক এসেনশিয়ালস আমাদের দরকার হয়। নাম্বার ওয়ান এসেনশিয়ালস হচ্ছে গিয়ে কন্ট্রাক্ট। আচ্ছা কন্ট্রাক্ট কেন বলা হচ্ছে, দেয়ার মাস্ট বি এ কন্ট্রাক্ট বিটুইন দ্য পেইলার এন্ড বেইলি। দেখো এ নামক একজন ব্যক্তি, বি নামক একজন ব্যক্তি, এখন কি বলা হচ্ছে তাদের মধ্যে কন্ট্রাক্ট থাকতে হবে। ধরো আমি তুমি, তুমি ধরো ফর এক্সাম্পল টেইলারের এক্সাম্পল নিতে পারো, বা আমার সাথে যে তোমার কন্ট্রাক্টটা হচ্ছে পেট ট্যাক্সের ব্যাপারে সেইটাও তুমি নিতে পারো। এখন যে পেইলার হবে, হ্যাঁ, আবার যিনি হচ্ছে যে বেইলি হবেন বি নামক ব্যক্তি, দুজনকে কিন্তু হচ্ছে যে কন্ট্রাক্টের মাধ্যমে আসছে। তার মানে দেয়ার মাস্ট বি এ কন্ট্রাক্ট। যখন কন্ট্রাক্ট আসছে তার মানে বেইলার এবং বেইলিকে একটা কন্ট্রাক্ট করতে গেলে কম্পিটেন্সি টু কন্ট্রাক্ট, মানে কন্ট্রাক্ট করতে গেলে যেভাবে কম্পিটেন্ট হতে হয় সেগুলো তাদের দরকার হবে। তার মানে এইটা হচ্ছে নাম্বার ওয়ান এসেন্সিয়ালস। নাম্বার টু কি বলছে, যে বেইলার এবং বেইলির মধ্যে যে কন্ট্রাক্টটা হচ্ছে, কিসের কন্ট্রাক্ট হচ্ছে, কন্ট্রাক্ট অফ বেইলমেন্ট। তার মানে বেইলমেন্টের কন্ট্রাক্ট হচ্ছে। তার মানে এই যে কন্ট্রাক্টটা হবে এটা হতে পারে এক্সপ্রেস ওয়েতে, মানে সেটা রিটেন ফরম্যাটে হতে পারে, অথবা ইমপ্লয়েড, এই আমার কুকুরটা দেখো আমি চলে গেলাম, তার মানে এটা ইমপ্লয়েড ফরম্যাটে হচ্ছে। তার মানে এই দুটো পারপাসেই কি হতে পারে তোমাদের কন্ট্রাক্টটা আমাদের মানে বেইলমেন্টের ক্ষেত্রে এসেন্সিয়াল। তারপরে কি বলছে, ফাইন্ডার অফ গুডস কনসিডার অ্যাজ এ বেইল। এটা আমি পরে বুঝিয়ে দেবো ফাইন্ডার অফ গুডস কে আর একে কেন কনসিডার করা হয় বেইল হিসাবে। তার মানে 1 নম্বর এসেন্সিয়ালস আমরা দেখতে পেলাম যে হচ্ছে কি কন্ট্রাক্ট হতে হবে তার মধ্যে বেইলার এবং বেইলির মধ্যে। নাম্বার ওয়ান এসেন্সিয়াল, সেটা হতে পারে এক্সপ্রেস, সেটা হতে পারে ইমপ্লয়েড। 2 নম্বর কি আমাদের দরকার, সেটা হচ্ছে ডেলিভারি অফ গুডস এন্ড চেঞ্জ অফ পজিশন। In bailment, the goods are delivered from the bailer to bailee temporary period upon the deliver transfer of possession or ownership. আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই যে এ নামক ব্যক্তি, আরেকজন হচ্ছে বি নামক ব্যক্তি। এখন এ নামক ব্যক্তির একটা কি করেছে, একটা সাদা কাপড় দিয়েছে সে, সেই কাপড়ের অনুযায়ী একটা কি করবে, একটা শার্ট তৈরি করবে, কলেজের একটা ধর হচ্ছে সাদা শার্ট তৈরি করে দেবে। এখন বি নামক ব্যক্তি ধরো টেইলার। এইবার ফর এক্সাম্পল এখানে কি বলা হচ্ছে, ডেলিভারি অফ গুডস। তার মানে এইটা ধরো আমি ধরে নিলাম একটা সাদা কাপড়, এটা আমি ধরো একটা ক্লোথ ধরে নিলাম সাদা কাপড়, যেটাকে ও সেলাই করে একটা জামা বানিয়ে বা টি শার্ট বানিয়ে বা শার্ট বানিয়ে দেবে, সিম্পল ব্যাপার।
এখন একটা জিনিস দেখো, তার মানে কি হয়ে গেল, আমার যে বা এ নামক ব্যক্তির যে গুডস আছে, মানে বেইলারের যে গুডস আছে, সেটা কি হয়ে গেল, সেটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার ডেলিভারি হয়ে গেল। কার কাছে ডেলিভারি হয়ে গেল? সেটা বি এর কাছে বা হচ্ছে বেইলির কাছে ডেলিভারি হয়ে গেল, এবং গুডস আর ডেলিভার ফ্রম দ্য বেইলার টু বেইলি। এবং সেটা কতদিনের জন্য হলো, কতক্ষণের জন্য হলো, অর্থাৎ টেম্পোরারি পিরিয়ড। এমন না সেটা মানে বেইলার যিনি আছেন তিনি পুরোপুরি ভাবে হচ্ছে বেইলিকে সেই ডেলিভার করে দিয়েছে, একদমই নয়। সেটা হচ্ছে টেম্পোরারি পিরিয়ডের জন্য করা হচ্ছে, রাইট? মানে উনি সেলাই টেলা হয়ে যাবে, তারপরে সেটা আমাকে আবার রিটার্ন দিয়ে দেবে। সেকেন্ড, আপন ডেলিভারি দেয়ার ইজ এ ট্রান্সফার পজিশন অফ ওনারশিপ। দেখো, আমার যে হচ্ছে কি এই যে ক্লোথসটা আছে বা এই যে কাপড়টা আছে, সেটাকে আমি পার্মানেন্ট ওয়েতে মানে তার ওনারশিপটা কি কি আমি হচ্ছে গিয়ে বিকে বা বেইদিকে আমি ট্রান্সফার করছি? একদমই নয়। আমি শুধুমাত্র হচ্ছে গিয়ে পজিশনটাকে হচ্ছে ট্রান্সফার করছি। আজকে আমার কাছে আছে, তোমার কাছে সেলাই করতে হবে, তুমি সেলাই করতে পারো, তোমাকে আমি শুধুমাত্র পজিশনটা দিচ্ছি যে আমার এটা একটু সেলাই করে দিও, তার বিনিময়ে তোমাকে আমি পে করবো। তার মানে কি আছে, এইটাতে কিন্তু কোনোভাবে আমি ওনারশিপ ডেলিভারি করছি না বা ওনারশিপ আমি ট্রান্সফার করছি না। 2 নাম্বার এসেন্সিয়াল। তার সাথে সাথে কি বলছে, 3 নম্বরে বলছে হচ্ছে গিয়ে ডেলিভারি ক্যান বি অ্যাকচুয়াল এবং কনস্ট্রাকটিভ। হতে পারে, ধরো ফর এক্সাম্পল ডেলিভারি অ্যাকচুয়াল হতে পারে, কনস্ট্রাকটিভ হতে পারে। কি রকম ভাবে হতে পারে অ্যাকচুয়াল এবং কনস্ট্রাকটিভ? দেখো, এই যে হচ্ছে গিয়ে তোমার এই নামক ব্যক্তি, আরেকটা আমি ধরে নিলাম বি নামক ব্যক্তি। এ নামক ব্যক্তির কি আছে, একটা 4 চাকা 4 হুইলার আছে। এখন ধরো ফর এক্সাম্পল একটা 4 হুইলার আছে না, 4 হুইলার। এখন এ নামক ব্যক্তি তার যে হচ্ছে গুডসটা আছে, সবসময় মাথায় রাখবে বেলমেন্টের ক্ষেত্রে বা প্লেজের ক্ষেত্রে আমরা কি প্রপার্টি নিয়ে ডিল করব? আমরা হচ্ছে গিয়ে মুভেবল প্রপার্টি নিয়ে ডিল করব। আমরা কি প্রপার্টি নিয়ে ডিল করব? আমরা অস্থাবর সম্পত্তি নিয়ে ডিল করব। এখানে ইমুভেবল প্রপার্টি বা স্থাবর সম্পত্তির কোনো লেনাদেনা নেই। তার মানে কি বলা হচ্ছে, ডেলিভারি ক্যান বি অ্যাকচুয়াল অথবা কনস্ট্রাকটিভ। কেন বলা হচ্ছে, ধরো আমি হচ্ছে এ নামক ব্যক্তি, আমি কি বেইলর, তাহলে আমার একটা হচ্ছে 4 চাকা গাড়ি আছে, যদিও বলে, ধরো ফর এক্সাম্পল সেটা আমি কি করছি, বি নামক ব্যক্তি ইনি হচ্ছে গিয়ে ওই গাড়িটারি তুমি ধরো মানে কি বলে, আরে যারা গ্যারেজে কাজ করে, এবার আমি বললাম যে হচ্ছে গিয়ে দেখো আমি তোমার এই নামক ব্যক্তিকে আমি বলে দিচ্ছি এটা আমার গাড়ি চাবি, এটা তুমি রাখো, এই যে গাড়ির চাবি ছবিতে দেখতে পাচ্ছ, এটা এই গাড়িটাকে তুমি একদম পুরো ফ্রেশ করে দেবে, বা এই গাড়ির এটা এটা সমস্যা হয়েছে তুমি এটাকে ঠিক করে দেবে। তার মানে এই যে চাবিটা দিয়ে দিলাম, এটাকে বলা হচ্ছে ডেলিভারি ক্যান বি অ্যাকচুয়াল, মানে এটা অ্যাকচুয়াল ডেলিভারি হয়নি, এটা হয়ে গেছে হচ্ছে তোমার কনস্ট্রাকটিভ ডেলিভারি। আচ্ছা, অ্যাকচুয়াল কোনটা? আমি যদি পুরো আমার গাড়িটা নিয়ে গিয়ে তাকে দিয়ে আসি, দেখো আমার গাড়িটাও দিয়ে গেলাম, সাথে তোমাকে চাবিও দিয়ে গেলাম, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেলিভারি। আর শুধু চাবিটা দিয়ে দিলাম, এই না চাবিটা দিয়ে দিলাম, গাড়িটা নিয়ে চলে আস, তার মানে এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ডেলিভারি। তাই ডেলিভারি অফ গুডস এটা হতে পারে হচ্ছে কি ক্যান বি অ্যাকচুয়াল অথবা কনস্ট্রাকটিভ। এটা 2 নাম্বার এসেন্সিয়াল। 3 নম্বরে কি বলা হচ্ছে, ডেলিভারি অফ গুডস ইজ ফর স্পেসিফিক পারপাস লিখতে পারো। আচ্ছা, কেন স্পেসিফিক পারপাস বলা হচ্ছে? ইন বেলমান গুডস আর ডেলিভারি ফর স্পেসিফিক পারপাস, when the purpose is accomplished goods shall be returned to the bailor এবং disposal at the direction of the bailor। এবার দেখো একটা জিনিস, তাহলে এ নামক ব্যক্তি, আমার কি আছে, আমার একটা কার আছে, আমার একটা গাড়ি আছে, সেটাকে আমি বি নামক ব্যক্তিকে মানে বেইলিকে আমি কি করলাম, সেটাকে আমি ট্রান্সফার করলাম, ট্রান্সফার অফ পজিশন করলাম। এবার কি পারপাসে করলাম? হয় আমার গাড়ির কোনো চাকাতে হাওয়া দিতে হবে, হয় না হয় আমার গাড়িটাকে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে, আর না হয় আমার গাড়ির কোনো একটা জিনিস সমস্যা হয়েছে, টেকনিক্যাল ইস্যু, সেটাকে ঠিক করে দিতে হবে। তার মানে এটা আমি কোন একটা স্পেসিফিক পারপাসে পেমেন্টের ক্ষেত্রে গুডস আর ডেলিভার ফর স্পেসিফিক পারপাস, বা এটা হচ্ছে গিয়ে তোমার বেইলি। তাহলে আমি হচ্ছে বেইলি, তাহলে সরি বেইলার, আমি হচ্ছে বেইলার, তাহলে আমি এ নামক ব্যক্তি বেইলার, আমি কিন্তু স্পেসিফিক পারপাসে সেটাকে ডেলিভারি করছি। এবার যখন সেই কাজটা অ্যাকমপ্লিশ বা কমপ্লিট হয়ে যাবে, তখন আমার যে গাড়িটা আছে, তখন সে কি করবে, সেটাকে যে যিনি গ্যারেজের মালিক আছেন বা যিনি গ্যারেজ চালা বা যিনি কাজ করেন বিনামক ব্যক্তি বেইলি, সেটা আমাকে রিটার্ন করে দেবেন, অথবা আমার ডাইরেকশন অনুযায়ী আমি যা করতে বলবো তিনি সেটা ডিসপোজ সেইভাবেই করবেন। তাই লিখেছে দ্য গুডস শ্যাল বি রিটার্ন ম্যান্ডেটারি টু দ্য বেইলার অথবা ডিসপোজ অফ অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ বেইলার। বেইলার যেরকম ডাইরেকশন দেবে সেরকম অনুযায়ী হবে। এটা হচ্ছে 3 নাম্বার এসেন্সিয়ালস। এবার নেক্সট আমাদের 4 নাম্বার এসেন্সিয়ালস কি বলা হচ্ছে, 4 নাম্বার এসেন্সিয়ালস বলা হচ্ছে গুড মাস্ট বি ইমুভেবল অন। দেখো আমি কি বললাম, যে হচ্ছে আমরা এই যে বেলমেন্ট করবো, বেলমেন্ট অথবা আমরা এই যে হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরে প্লেজ করব, এগুলো কিন্তু হচ্ছে গিয়ে শুধুমাত্র কিসের ক্ষেত্রে হবে, শুধুমাত্র হচ্ছে গিয়ে তোমার মুভেবল প্রপার্টির ক্ষেত্রে হবে। তাই বেলমেন্ট ক্যান বি হচ্ছে গিয়ে মুভেবল প্রপার্টি। এরকম না, ধরো ফর এক্সাম্পল আমি কাউকে আমি একটু দিল্লি যাবো, তো আমি তোমাকে এটা বলতে পারি না, দেখো আমার বাড়ির পজিশনটা তোমাকে ট্রান্সফার করে যাচ্ছি, তুমি আমার বাড়িটা দেখবে, আমি যখন আসবো তুমি আমার বাড়িটা আবার আমাকে রিটার্ন করে দেবে। এরকম ভাবে অফিসিয়ালি কিন্তু হচ্ছে গিয়ে কোনোভাবে বা কন্ট্রাক্ট এক্টের আন্ডারে আমরা পেমেন্ট করতে পারি না। তাই লেখা হয়েছে এসেন্সিয়ালস হিসাবে গুডস মাস্ট বি মুভেবল প্রপার্টি। নেক্সট কি বলা হচ্ছে, রিটার্ন অফ স্পেসিফিক গুডস, মানে কি,
ধরো ফর এক্সাম্পল এ নামক ব্যক্তি আমি, বি নামক ব্যক্তি তুমি। এবার তুমি হচ্ছে কি বেইলি। এবার তুমি ধরো তোমার একটা গাড়ির গ্যারেজ আছে, আমার ধরো একটা গাড়ি আছে। এবার ধরো ফর এক্সাম্পল আমার গাড়ির গ্যারেজটা যখন আমি তোমাকে মানে গাড়িটা তোমাকে অ্যাকচুয়াল হোক বা কনস্ট্রাকটিভ হোক আমি ডেলিভারি করেছি ফর এ পার্টিকুলার পারপাস, আমার স্পেসিফিক গুডসটাকে আমি ডেলিভার করেছি। স্পেসিফিক আমার গুডসটা কি? আমার স্পেসিফিক গুডসটা হচ্ছে আমার গাড়ি। এই যে আমার গাড়িটাকে আমি ডেলিভার করেছি, তোমাকে কিন্তু হচ্ছে যখন তুমি আমাকে রিটার্ন দেবে, তুমি কিন্তু আমার স্পেসিফিক গুডসটাই রিটার্ন দেবে। বুঝতে পারলে? তার মানে লিখা আছে রিটার্ন অফ স্পেসিফিক গুডস হোয়েন দ্য পারপাস অফ বেলমেন্ট ইজ অ্যাকমপ্লাইড, দ্য গুডস হ্যাভ টু বি রিটার্ন করতে হবে ফর দ্য ডাইরেকশন অফ দ্য বেইলার, সেই স্পেসিফিক গুডসটাকে। এটা হচ্ছে গিয়ে 5 নম্বর এসেন্সিয়ালস হিসেবে আমাদের ধরা হয়। কিসের ক্ষেত্রে? বেলমেন্ট হওয়ার ক্ষেত্রে। বুঝতে পারলে বেলমেন্টের এসেন্সিয়ালস? ওকে, অলরাইট। এবার চলে আসো আমাদের রাইটস, ডিউটিস এন্ড লাইবিলিটিস অফ বেইলার। বেইলারের রাইটস থাকতে পারে, ডিউটিস থাকতে পারে এবং লাইবিলিটিস থাকতে পারে। তাহলে সবার ফার্স্টে আমরা দেখে নিই যে হচ্ছে বেইলারের কি কি রাইটস আছে। নাম্বার ওয়ান রাইটস আমাদের এগুলো একদম সিম্পল, হ্যাঁ, কোনো টেনশন নেই। বেইলারের নাম্বার ওয়ান রাইটস আমাদেরকে কি দেওয়া হচ্ছে? বেইলারের নাম্বার ওয়ান রাইটস দেওয়া হচ্ছে টু ক্লেম কম্পেনসেশন ফর wrongful use of goods in case of if the bailee makes any wrongful or unauthorized use of goods, the bailer can claim compensation any loss against him due to bailee wrongful use. আচ্ছা, কিভাবে তুমি এটা একটা এক্সাম্পল দেখো। এ নামক একজন ব্যক্তি, এবার আরেকজন বি নামক ব্যক্তি, সেম এক্সাম্পলটাই নাও, কোনো সমস্যা নেই। ধরো এই যে আমার একটা কি আছে, আমার একটা ক্লোথ আছে, আমি একটা কাপড় তোমাকে সাদা কাপড় দিলাম, তুমি হচ্ছে বেইলি, তুমি টেইলার। এবার তোমাকে ধরো ফর এক্সাম্পল সেটা সেলাই করে আমাকে একটা শার্ট বানিয়ে দিতে বললাম। এখন তুমি কি করেছো? তুমি একটা চা খেতে খেতে একটা চা ফেলে দিয়েছো। ধরো আমার সেই সাদা কাপড়টা দাগ হয়ে গেছে। তার মানে আমার যে হচ্ছে তোমার রংফুল ইউজের জন্য ডিউ টু বেইলির যে হচ্ছে গিয়ে রংফুল ইউজের জন্য বেইলারের যে লস হয়েছে সেটার জন্য কিন্তু হচ্ছে গিয়ে বেইলার কম্পেনসেশন চাইতে পারে। টু ক্লেম কম্পেনসেশন ফর রংফুল ইউজ অফ গুডস বাই দ্য বেইলি। তাই কি লিখেছে? ইন কেস অফ যে হচ্ছে দ্য বেইলি মেক অ্যানি রংফুল অ্যাক্ট, যদি বেইলি কোনো রংফুল অ্যাক্ট বা আনঅথরাইজ ইউজ করে গুডসের, দ্য বেইলার ক্যান ক্লেম করতে পারে কম্পেনসেশন ফর অ্যানি লস অ্যারাইজিং হিম ডিউ টু বেইলিস রংফুল ইউজ। নাম্বার ওয়ান। নাম্বার টু কি? টু ক্লেম রিটার্ন অফ গুডস। দেখো ক্লেম রিটার্নস অফ গুডস মিনস কি? আমি এ নামক ব্যক্তি, তুমি বি নামক ব্যক্তি, তোমার গাড়ির গ্যারেজ আছে, এখন আমার একটা কার আছে, আমি তোমাকে সেটা ঠিক করতে দিলাম বা সেটাকে আমি ধুয়ে দিতে দিলাম বা তোমার কোন একটা পার্টিকুলার পারপাস আমি তোমাকে দিয়েছি। এখন দেখো যখন তোমার কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি কি করতে পারি? আমি কিন্তু তখন হচ্ছে গিয়ে তোমার কাছ থেকে গাড়িটা আমি রিটার্ন চাইতে পারি, ক্লেম। যে দেখো তোমার এটা হচ্ছে গিয়ে তোমার গাড়ি, এই নিন তোমার কত টাকা বিল হয়েছে, 1,000 টাকা, 2,000 টাকা, 4,000 টাকা বিল হয়েছে, এটা আপনি রাখুন এবং আমাকে গাড়িটা রিটার্ন। তার মানে বলা হচ্ছে টু ক্লেম রিটার্ন অফ গুডস ওয়েন দ্য পারপাস ইজ অ্যাকমপ্লাইড, যখন মানে পারপাসটা কমপ্লিট হয়ে যায়, ইট ইজ ডিউটি টু বেইলি, এটা হচ্ছে বেইলি মানে বি নামক ব্যক্তির ডিউটি, দ্য রাইটস অফ বেইলার টু ক্লেম। এবং হচ্ছে গিয়ে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, বেইলারের যেটা রাইটস সেটা বেইলির ডিউটি, বেইলির যেটা রাইটস সেটা বেইলারের ডিউটি। তার মানে এগুলো এগুলো আমরা একই জিনিসকে বারবার এক্সাম্পল হিসাবে পড়ব, দেখবে। তো দেখো কি বলা হচ্ছে যে হচ্ছে এটা ডিউটি অফ বেইলি এবং রাইটস অফ বেইলার রিটার্ন দ্য গুডস, মানে যে হচ্ছে বেইলারের কি রাইট আছে, সে গুডসটা রিটার্ন চাইতে পারে। বেইলির কি রাইটস ডিউটি আছে, সে রিটার্ন দেবে বেইলারকে। And if the goods are not returned or delivered at the proper time, bailer can claim compensation. ধরো ফর এক্সাম্পল আমার গাড়িটা আমার 10 তারিখে লাগবে, তুমি আমাকে কি বলেছো যে হচ্ছে কি হ্যাঁ আমি ধরো 10 তারিখে আমি দিল্লি যাবো আমার গাড়ি করে। এখন তুমি বললে হ্যাঁ 10 তারিখ সকাল মর্নিং 10 AM এর মধ্যে হবে, আমি ওই ধরো 11 AM এ পারবো। এখন আমি যাব, আমি ধরো ফর এক্সাম্পল আমার একটা মিটিং আছে অ্যাটেন্ড করতে হবে, তো আমি 10 বাজে ঠিক 10 তারিখ 10টার সময় তোমার কাছে চলে গেলাম। কি বললাম, এই তুমি তো বললে আমার 10 তারিখ, তুমি বললে না স্যার এখনো হয়নি বা দাদা এখনো হয়নি, আমার এখনো কাজ বাকি আছে। তাহলে আমার যে মিটিংটা তুমি আমাকে আগে ইনফর্ম করতে পারতে যে এটা কালকে 10টার মধ্যে হবে না। তার মানে আমার যে লস হলো সেই লসের জন্য কিন্তু হচ্ছে তুমি প্রপার টাইমে আমাকে ইনফর্ম করনি এবং রিটার্ন করনি বলে তার জন্য কিন্তু আমি তোমার কাছে আমি বেইলার হিসাবে কম্পেনসেশন চাইতে পারি। এটাও কিন্তু বেইলার রাইটস। নাম্বার টু। নাম্বার থ্রিতে কি বলা হচ্ছে? টু ক্লেইম প্রপোর্শনের শেয়ার অফ মিক্সড গুডস। আচ্ছা, এটা কিভাবে বুঝতে পারবো টু প্রপোর্শনের শেয়ার অফ মিক্সড গুডস? দেখো এখানে কি বলা হচ্ছে, ধরো এ নামক আমি একজন ব্যক্তি, তুমি হচ্ছে বি নামক ব্যক্তি। এবার আমরা ধরো আমি আর তুমি দুজন একসাথে, এটা আমি বোঝানোর স্বার্থে বলছি, আমি আর তুমি একসাথে একটা শপিং মলে গেলাম। এখন যাওয়ার পরে কি হলো, আমি ধরো ফর এক্সাম্পল কি করলাম, কিছু খেজুর কিনলাম, আমি কিছু হচ্ছে ডেটস কিনলাম।
তুমিও কিছু ডেটস কিনলে এবং সেটা ধরো খোলা ডেটস কিনলাম আমরা। এবার এখন একটা জিনিস দেখো, আমরা যে ডেটস কিনলাম না, এবার আমি কি বললাম যে আমার আরো একটু কিছু কেনার আছে, তো আমি এখন একটু তুমি আমার, দাঁড়াও এক মিনিট। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, এটা একটু ইন্টারনেট ইস্যু হচ্ছে। তো দেখো, তাহলে আমি আমি কিছু ডেটস কিনলাম, তুমি কিছু ডেটস কিনলে। এবার একটা জিনিস দেখো, এখন আমি বললাম যে আমার কিছু কাজ আছে, তো আমি একটু একটু বেরোচ্ছি বা আমি একটু যাচ্ছি, আমি একটু অন্যদিকে যাচ্ছি। তো তুমি একটা কাজ করো, তুমি ডেটস গুলো, আমার ডেটস গুলো রাখো, আমার কিছু গুলো রাখো। এখন তুমি দুটোকে কি করলে, তুমি বাই মিস্টেক হোক যেভাবে হোক তুমি মিক্স করে নিয়েছো। তাহলে সেক্ষেত্রে কি হবে, টু ক্লেইম প্রপোর্শনের শেয়ার ইন মিক্স কোর্স, আমি বেইলার, আমি তোমাকে রাখতে দিয়েছি। তার মানে আমি বেইলার, আমি আমার গুডস গুলো ডেটস গুলো তোমাকে ডেলিভার করেছি। এখন প্রপার টাইমে তুমি সেটা আমাকে কি করবে, রিটার্ন করবে। আমি যখন গেলাম তুমি বললে যে স্যার এটা মিক্স হয়ে গেছে, তাই আমার কাছে এটা রাইটস আছে, আমার যতটা, ধরো আমি কিনলাম 2 কিলো, তুমি কিনলে 1 কেজি, তার মানে আমার কিন্তু সেই 2 কিলো মানে প্রপোর্শনের শেয়ার ইন মিক্স কোর্স, এটা কিন্তু আমার রাইট আছে, রাইট টু ক্লেম প্রপোর্শনের শেয়ার ইন মিক্স কোর্স, রাইট অফ, এটা হচ্ছে বেইলার। তাই কি লিখেছে, দ্য বেইলি উইথ কনসেন্ট অফ বেইলর মিক্স দ্য গুডস বেইলর উইথ হিজ ওন গুডস। দুটো সার্কামস্টেন্স হতে পারে, হতে পারে যে স্যার এটা আমার দুটো প্যাকেটে নিতে আলাদা আলাদা একটু সমস্যা হচ্ছে, তো আমি কি করলাম যে হচ্ছে কি আপনার কনসেন্ট নিচ্ছি এবং আমি দুটো খেজুরকে এক জায়গায় করে নিচ্ছি, একটা ক্যারিতে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কনসেন্ট দিয়ে হলো। দ্য বেইলার ক্যান ক্লেইম প্রপোর্শনের শেয়ার অফ মিক্সড গুড, আমি বলতে পারি আমি যখন আসবো ফিরে আসবো, ঠিক আছে আমার 2 কেজি এবার আমাকে দিয়ে দাও, বা আমার দুটো প্যাকেট আমাকে দিয়ে দাও, তোমার একটা প্যাকেট তুমি নিয়ে নাও। তার মানে এইটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, বেইলি যদি ধরো তুমি কনসেন্ট নিলে না আমার কাছ থেকে, তাহলে তারপরেও মিক্স করে দিলে উইথ ওন গুডস, তোমার নিজের গুডস এর সাথে, তখন কি হবে, তখন দ্য বেইলার ক্যান ক্লেইম এক্সপেন্স অফ সেপারেশন এবং হচ্ছে ড্যামেজ অ্যারাইজিং ফ্রম দ্য মিক্সচার। এবং হচ্ছে যদি আমার কনসেন্টের ছাড়া তুমি করো, তখন আমি কি করতে পারি, আমি এক্সপ্লেইন মানে এক্সপেন্স চাইতে পারি, যে ঠিক আছে তুমি তো মিক্স করে দিলে, তার ফলে আমার এই যে আমার খেজুরে সমস্যা হয়েছে বা এটা হয়েছে সেটা হয়েছে, ঠিক আছে তাহলে আমাকে নতুন করে কম্পেনসেশন দিতে হবে বা আমাকে খেজুর কিনে দিতে হবে, বা যাই হোক না কেন। তার মানে কি বলা হচ্ছে, দ্য বেইলার ক্যান ক্লেইম এক্সপেন্স অফ সেপারেশন, সে সেপারেট করার জন্য এক্সপেন্স চাইতে পারে, ড্যামেজ অ্যারাইজিং ফ্রম দা হচ্ছে গিয়ে মিক্সচার, এবং সেখানে যে মিক্সচার করার জন্য যে ড্যামেজ হয়েছে সেটাও চাইতে পারে এটার ক্ষেত্রে। আচ্ছা তোমার এখন মনে হতে পারে, আরে 10টা খেজুরের প্যাকেট বা 10টা 1 কিলো খেজুর, সেটাকে আবার সেখানে কি কি ড্যামেজ চাইতে পারে বা এক্সপেন্স চাইতে পারে। মানে ফর এক্সাম্পল, এখন একটা একটা এক্সাম্পল কি আছে, আমি ধরো ফর এক্সাম্পল তোমাকে কি করলাম, 10 বস্তা চাল দিলাম, 10 প্যাকেট, ধরো আমি তোমাকে রাইসের প্যাকেট দিলাম। এখন তোমার কাছে 5 প্যাকেট আছে, তোমার কাছে কি আছে, তোমার কাছে ধরো হচ্ছে কি মিনিকেট আছে, আমার কাছে দেশি চাল আছে, আমার কাছে লাল স্বর্ণ আছে, আমার কাছে আরো যে সমস্ত লোকাল গুলো হয় সেগুলো আছে। এখন তুমি মিক্স করে দিয়েছো, তার মানে সেই ক্ষেত্রে আমি আমার ধরো 10 বস্তা চাল, তো আমি বসে বসে সেটাকে সেপারেট করবো না, তার জন্য লোক দরকার হতে পারে, সেগুলোর এক্সপেন্স আমি তোমার থেকে চাইতে পারি। এগুলোর কথা বলা হচ্ছে, এগুলো আমরা যদি একটু ছোট পারপাসে আমরা দেখছি, কিন্তু বড় পারপাসে ভাবলে তখন কিন্তু হচ্ছে কি এটা রেগুলারের রাইট আছে প্রপোর্শনের শেয়ার করা মিক্স গুডস থেকে। এবং মিক্স গুডস সেটা কিরকম হতে পারে, সেটাও হতে পারে হচ্ছে উইথ কনসেন্ট উইদাউট কনসেন্ট। বুঝতে পারলাম এই অবধি? এবার বলা হচ্ছে আমাদের বেইলারের ডিউটিস কি কি আছে। এবার একটা জিনিস শুধু জাস্ট ইমাজিন করবে, বেইলারের যেটা ডিউটি বলবো সেটাই কিন্তু বেইলির রাইটস। তাহলে বেইলারের ডিউটি কি, টু পুট দ্য বেইলি ইনটু দ্য পজিশন অফ গুডস, ইট ইজ দ্য ডিউটি অফ বেইলার টু ডেলিভার দ্য গুডস টু বেইলি, এবং হচ্ছে দেয়ার বাই হ্যান্ডিং ওভার দ্য পজিশন অফ গুডস। মানে কি, আমি হচ্ছে এ নামক ব্যক্তি, তুমি হচ্ছে বি নামক ব্যক্তি, তোমার একটা গাড়ি আছে মানে গ্যারেজ আছে বা তোমার যাই হোক, এবার আমার ধর একটা কার আছে, আমার ধর একটা মোটরসাইকেল আছে। তাহলে এইটাকে আমি কি করছি, তোমাকে যদি আমি এটাকে বলি যে এটা ঠিক করে দাও বা এটাকে সারিয়ে দাও, বেইলিকে আমি বলি, তার মানে বেইলারকে কি করতে হবে, বেইলারের একটা ডিউটি যে সে পজিশনটা গুডসের ডেলিভার করবে। তাই লিখেছে কি, পুট দ্য বেইলি, হ্যাঁ বেইলিকে পুট করতে হবে ইনটু দ্য পজিশন অফ গুডস, ইট ইজ ডিউটি অফ বেইলার টু ডেলিভার দ্য গুডস টু বেইলি, বেইলিকে ডেলিভার করতে হবে। দেয়ার বাই কি লিখেছে, হ্যান্ডিং ওভার দ্য পজিশন অফ গুডস, যার ফলে কি হবে, যে হ্যান্ড ওভার হয়ে যাবে গুডস এর পজিশনটা। সে জামার ক্ষেত্রে দেখো, যে কোনো এক্সাম্পলের ক্ষেত্রে তুমি নিতে পারো। নেক্সট হচ্ছে টু ডিসক্লোজ এনি ম্যাটেরিয়াল ডিফল্ট ইন গুডস, মানে কি, ধরো ফর এক্সাম্পল এ নামক একজন ব্যক্তি, আরেকজন হচ্ছে বি নামক ব্যক্তি, সেম এক্সাম্পলটা দেখো। এবার আমি বলে গেছি যে আমার এই গাড়িটার কি হয়েছে, আমার গাড়িটাই তুমি হাওয়া দিয়ে দেবে, বা আমার গাড়িটাকে তুমি কি করে দেবে, যে হচ্ছে এটাকে ওই ফ্রেশ করে দেবে বা এটাকে ধুয়ে ধুয়ে দেবে, পরিষ্কার করে দেবে। এখন আমি আমি এটা তোমাকে মেটেরিয়াল বলে যাইনি যে আমার গাড়ি কিন্তু ব্রেক নেই,
মানে আমার গাড়ির ধরো ব্রেক নেই বা ব্রেক ঠিকঠাক মতো কাজ করে না, এবার তুমি কি করলে, হাওয়া দিলে, পরিষ্কার করলে, তারপরে তুমি কি করলে, আমি এটা ডিসক্লোজ করিনি, তুমি সেটা গাড়িটা চালিয়ে দেখবে না, তুমি যখন গ্যারেজের মালিক, তুমি চালাতে গিয়ে সেটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার মানে এর ফলে তুমি কিন্তু আমার সাথে কম্পেনসেশন চাইতে পারো, এটা তোমার রাইট, কিন্তু আমরা সেই দিকে এখনো যাইনি। আমি কি বলতে চাইছি, এই যে আমি হচ্ছে মেটেরিয়াল ডিফল্টটা, এটাকে আমি তোমাকে গুডস এর মেটেরিয়াল ডিফল্টটা আমি ডিসক্লোজ করিনি, এটা ডিসক্লোজ করাটা কিন্তু হচ্ছে গিয়ে বেইলার বা আমার কিন্তু এটা ডিউটি। বেইলার ইজ বাউন্ড টু ডিসক্লোজ দ্য বেইলি all faults in the goods which might put the bailey into extraordinary risk using the bailey goods। আরেকটা এক্সাম্পল দেখো, এ নামক একজন ব্যক্তি, তার একটা হচ্ছে পেট ডগস আছে। এখন আমি যখন হচ্ছে গিয়ে বি নামক ব্যক্তি বা বেইলিকে আমার প্রতিবেশীকে সেটা রাখতে দিয়ে যাবো, আমি বলছি আমি দিল্লি যাচ্ছি, তুমি আমার পেট ডগটা দেখো, আমার তো এটাও বলে যেতে হবে, যদি আমি আমার যদি সেই পেট ডগটা মানে বাইট করে, সেটা যদি কামড় দেয়, তাহলে আমাকে বলে যেতে হবে যে আপনি এইভাবে সেফটি সিকিউরিটি হিসাবে থাকবেন, বা ওকে ওর ধারে কাছে যাবেন না, বা যেভাবে হোক আমাকে বলে যেতে হবে, এটা সেফটি সিকিউরিটি মেনটেন করবেন, কারণ ও বাইট করে, বা ওর এরকম ফর এক্সাম্পল তার যখন খিদে পায় তখন সে বাইট করে, তার মানে আপনাকে সঠিক টাইমে খাবারটা দিতে হবে। তার মানে এই যে গুডস এর মধ্যে মেটেরিয়াল ডিফল্ট, এটা ডিসক্লোজ করাটা কিন্তু হচ্ছে গিয়ে বেইলারের ডিউটির মধ্যে আসে। বুঝতে পারলাম এই অবধি? এবার বেইলারের কি কি লাইবিলিটি আছে। নাম্বার ওয়ান লাইবিলিটি হচ্ছে টু রিপে দ্য এক্সপেন্স অফ পেমেন্ট। পেমেন্টের জন্য এক্সপেন্সটাকে রিপে করতে হবে। আচ্ছা, কিভাবে পেমেন্টের জন্য এক্সপেন্সটা রিপে করতে হবে? আমি এ নামক ব্যক্তি, তুমি বি নামক ব্যক্তি, তো আমার একটা যে সাদা শার্ট বানানোর জন্য আমি যে কাপড়টা দিয়ে গেছি, তুমি সাদা শার্টটা বানিয়ে দিলে, তাহলে আমার এটা লাইবিলিটি যে তোমার যে মজুরিটা আছে, ধরো তোমার যে হচ্ছে গিয়ে যেটা তোমার পেমেন্ট করার ব্যাপার আছে, 500 হোক, 600 হোক, 700 হোক, 1000 হোক, সেটা তোমাকে রিপে করতে হবে। তার মানে বেইলারের এটা লাইবিলিটি বা দায়বদ্ধতা টু রিপে দ্য এক্সপেন্স অফ পেমেন্ট, পেমেন্টের জন্য যেটা রিপে করার আছে সেটা করবে। তাই লিখেছে হোয়েন দ্য পারপাস অফ পেমেন্ট ইজ অ্যাকমপ্লাইজড, যখন পারপাস অফ পেমেন্ট পূর্ণ হয়ে যাবে, দ্য বেইলার শ্যাল হ্যাভ টু পে, বেইলারকে এটা পে করতেই হবে এক্সপেন্স অফ পেমেন্ট টু দ্য বেইলি, নাম্বার ওয়ান। নাম্বার টু তে কি বলা হচ্ছে, টু পে ড্যামেজেস ফর নন ডিসক্লোজ অফ মেটেরিয়াল ফ্যাক্ট। মানে কি, আমি হচ্ছে এ নামক ব্যক্তি, তুমি হচ্ছে পি নামক ব্যক্তি, তুমি আমার প্রতিবেশী, এবার নেইবার, আমার পেট ডগটা আমি তোমাকে মেটেরিয়াল বললাম না যে হচ্ছে মেটেরিয়াল যে ফ্যাক্টটা আছে, ফল্ট আছে, যে আমার কুকুরে যখন খিদে পায় তখন কিন্তু লোককে বাইট করে, তার মানে তুমি সঠিক টাইমে দিনে 3 বেলা 4 বেলা তাকে খাবার দেবে এই টাইমে, তার মানে আমি মেটেরিয়াল ডিসক্লোজ করে যাইনি। এবার ধরো ফর এক্সাম্পল তার খুব খিদে পেয়েছে, তোমাকে বাইট করেছে, তার মানে এইটার জন্য তুমি আমাকে কি করতে পারো, সে ডাক্তারের কাছে যেতে হয়েছে তোমাকে, তোমার মেডিসিন নিয়ে আসতে হয়েছে, তোমার কিছু খরচা হয়েছে, তার জন্য তুমি আমার কাছে কি করতে পারো, কম্পেনসেশন চাইতে পারো, এটা তোমার রাইট, এটা আমি যে দেব, এটা কিন্তু হচ্ছে কি আমার লায়াবিলিটি। তাই লেখা হয়েছে যে টু পে ড্যামেজেস, ড্যামেজেসটাকে পে করতে হবে ফর নন ডিসক্লোজার, ডিসক্লোজার না করার ফলে অফ মেটেরিয়াল ফ্যাক্ট অথবা মেটেরিয়াল ফল্ট। তাই লিখেছে ইন কেস অফ ইফ দ্য বেইলি হ্যাজ সাফার্ড করে, বেইলিকে বেনাম ব্যক্তি তুমি, ডিউ টু নন ডিসক্লোজার অফ মেটেরিয়াল ফ্যাক্ট বাই দ্য বেইলার, বেইলারের মেটেরিয়াল ফ্যাক্ট ডিসক্লোজ না করার ফলে, দেন দ্য বেইলার ইজ লায়াবেল হবে, এ নামক ব্যক্তি বেইলার, আমি বেইলার, আমি লায়াবেল হব, কি কি করার জন্য লায়াবেল হব, টু পে ড্যামেজেস টু দ্য বেইলি ফর দ্য ফল্ট অ্যারাইজেড, সেখান থেকে যে ফল্টটা বা সেখান থেকে যে ড্যামেজটা অ্যারাইজ হয়েছে সেটার জন্য। এটা হচ্ছে 2 নাম্বার লায়াবিলিটিস। 3 নম্বরে কি বলা হচ্ছে, টু পে ড্যামেজেস ফর দ্য ডিফেক্ট ইন, কি বলা হচ্ছে 3 নম্বরে, টু পে ড্যামেজেস ফর ডিফেক্ট ইন বেইলার্স টাইটেল। এবার একটা জিনিস দেখো, বলা হচ্ছে যে হচ্ছে টু পে ড্যামেজেস ফর ডিফেক্ট ইন বেইলার্স টাইটেল, কিভাবে এটা মাথায় রাখবো? ধরো আমি হচ্ছে এ নামক একটা ব্যক্তি, আমাকে ধরো না, অন্য কাউকে, এটা ধরো বি নামক ব্যক্তি। এবার ধরো ফর এক্সাম্পল এই যে এ নামক ব্যক্তি আছে, এই ব্যক্তিটা একটু চিটার টাইপের। এখন এ কি করেছে, এ ধরো ফর এক্সাম্পল তোমার একটা কি করেছে, একটা একটা গাড়ি বা একটা কিছু একটা মেটেরিয়াল গুডস সে কি করেছে, কোথাও থেকে একটা মানে থেফট করে বা চুরি করে নিয়ে এসছে। এখন এটা নিয়ে এসে সে কি করেছে, এটাকে হচ্ছে বিয়ের কাছে বা তুমি বলতে পারো ব্যাংকের কাছে এটাকে সারাতে দিয়েছে। এখন একটা গুডসটা নিয়ে এসছে, তো এখন ধরো এটা একটা হচ্ছে কি মোটর সাইকেল। এখন এ তো হচ্ছে কি অরিজিনাল মালিক নয়, তার মানে এর কাছে যে টাইটেলটা আছে সেটা ডিফেক্টিভ টাইটেল। এবার এবার একটা জিনিস দেখ, পি কে দিল, পি তো হচ্ছে মানে দোকানদার একজন, উনি উনি তো এটা সারাতে দিয়েছে, উনি গ্যারেজের মালিক, ওনার কাজ উনি সেটা করবেন, উনি তো থোড়ি আর টাইটেল ফাইটেল দেখবে না। এইবার এই যে এ নামক ব্যক্তি বা ডিলারের ডিফেক্টিভ টাইটেলের জন্য এনার কিভাবে ক্ষতি হতে পারে, ধরো এই যে মোটর বাইকের অ্যাকচুয়াল যিনি মালিক আছে,
বা ধরো ফর এক্সাম্পল পুলিশ আছে, পুলিশ আসলো, এই তোমার কাছে এই বাইকটা কেন, তোমার গ্যারেজে কি করে আসলো, হ্যাঁ তোমাকে ধরি চলে নিয়ে যায়, তাহলে তাকে ছাড়ানোর জন্য পরে তো তিনি এস্টাবলিশ করবেন আমার কাছে তো আমি গ্যারেজের লোক, তার যে লয়ারের খরচা বা তার কিছু ক্ষতি হয়ে গেল, বিজনেসে লস হয়ে গেল, সেটাও তিনি এই ডিফেক্টিভ টাইটেলের জন্য যে যে হচ্ছে গিয়ে তোমার বেইলার আছে তার থেকে কিন্তু কম্পেনসেশন চাইতে বলেছে। তার মানে এইটাও কিন্তু হচ্ছে গিয়ে লাইবিলিটিস কার, বেইলারের লাইবিলিটিস টু পে ড্যামেজেস ফর ডিফেক্ট ইন বেইলার্স টাইটেল। বেইলারের টাইটেলে যদি কোনো রকম ডিফেক্ট থাকে সেটার জন্য কিন্তু হচ্ছে গিয়ে বেইলকে কম্পেনসেশন দিতে হবে, এটার কথা বলে। when the bailer was not entitled to make bailment, কারণ দেখো এখানে বেইলার কিন্তু তার ডিফেক্টিভ টাইটেল বা এই চুরি করা যে হচ্ছে গিয়ে তোমার গুডসটা আছে সেটাকে বেইলমেন্টে দিতে পারে না, সেটা তার নয়, তার জন্য সে এন্টাইটেল ছিল না। তারপরেও যদি দেয় গিভ ডাইরেকশন উইথ দ্য রেসপেক্ট অফ গুডস, এবং বলা হয়েছে ইফ, কি লেখা হয়েছে, ইফ ডিউ ডিটেক্ট ইন বেলার্স টাইটেল, এবং পরবর্তীকালে যদি দেখা যায় যে ডিটেক্ট করা যায় বেলারের টাইটেলে কোনো ডিফেক্ট আছে এবং তার ফলে যদি বেইলির কোনো লস হয়, দ্য বেইলার ইজ লায়াবল টু পে দ্য ড্যামেজেস টু দ্য বেইলি, এবং হচ্ছে এই যে বেইলার তিনি কিন্তু হচ্ছে গিয়ে পরবর্তীকালে বেইলিকে ড্যামেজ দিতে বাধ্য থাকবেন বা কম্পেনসেশন দিতে বাধ্য থাকবেন, এটা ডিসাইড করা হয়। নেক্সট বলা হচ্ছে ইনডেমনিফাই গ্র্যাচুইটাস বেইলি। হ্যালো, বুঝতে পারছো এগুলো? ওকে, টু ইনডেমনিফাই, ইনডেমনিফাই মানে কি আগের দিন বুঝলাম কাউকে ক্ষতিপূরণ দেওয়া। গ্র্যাচুইটাস বেইলি, গ্র্যাচুইটাস বেইলি আছে তাদেরকেও ক্ষতিপূরণ দিতে হবে। কিভাবে? এ নামক একজন ব্যক্তি, বি নামক একজন ব্যক্তি, এ নামক ব্যক্তির কি আছে, পেট ডগ আছে। এখন এ নামক ব্যক্তির প্রতিবেশীকে, বি নামক ব্যক্তি হচ্ছে প্রতিবেশী। এখন এইটার ধরো ফর এক্সাম্পল এটাকে তো সে ফ্রিতে রেখে গেল, যে নেইবারকে বলে গেল দেখো তুমি রাখো এটা, আমি কয়েকদিনের জন্য দিল্লি যাচ্ছি, তো সেটা কিরকম হয়ে গেল, সেটা পেমেন্টটা কিরকম হলো, গ্র্যাচুইটাস পেমেন্ট হলো, কারণ সেটা ফ্রিতে হয়েছে। এবার এর কোনো মেটেরিয়াল বেনিফিট মানে ডিফল্টের জন্য বা মেটেরিয়াল কোনো হচ্ছে গিয়ে তোমার ফ্যাক্টের জন্য ডিসক্লোজ না করার ফলে বাই বেইলর, তার ফলে কি হয়েছে, বিনামক ব্যক্তি সাফার করেছে। তার মানে বিনামক ব্যক্তি যে সাফার করেছে এর জন্য কিন্তু হচ্ছে বেইলার কি থাকবে, লায়াবল থাকবে। মানে টু ইনডেমনিফাই, ইনডেমনিফাই মানে ক্ষতিপূরণ দেয়া, কাকে দেবে, গ্র্যাচুইটাস বেইলি, কারণ তিনি কোন রকম কনসিডারেশন নেয়নি তাই এনাকে আমি বলছি হচ্ছে গ্র্যাচুইটাস বেইলি। তাই বলা হয়েছে where the bailey does not any act for consideration, যেখানে বেইলি কনসিডারেশনের জন্য কোনো অ্যাক্ট করেননি গ্র্যাচুইটাস পেমেন্টে, the bailer demands the goods back the before time of period, অথবা কি লিখেছে, before the purpose is accomplished when the bailey is entitled to indemnify by the bailer, এবং বলা হচ্ছে in case of any loss suffered, মানে কি তার ফলে যদি কোনো লস হয়, তার ফলে যদি কোনো সাফার করে, তার ফলেও কিন্তু হচ্ছে গিয়ে বেইলার যিনি আছেন তাকে কিন্তু হচ্ছে গিয়ে গ্র্যাচুইটাস পেমেন্টের ক্ষেত্রে গ্র্যাচুইটাস পেইলি যিনি থাকবেন তাকেও কিন্তু হচ্ছে গিয়ে তোমার ইনডেমনিফাই বা ক্ষতিপূরণ দিতে হবে, এটা ডিসাইড করা হয়। এইবার তুমি চলে আসো রাইটস, ডিউটিস এন্ড লাইবিলিটিস অফ বেইলি। কি কি আছে রাইটস, ডিউটিস এন্ড লাইবিলিটিস অফ বেইলি? নাম্বার ওয়ান আমাদেরকে বলা হচ্ছে, সবার ফার্স্টে তো আমরা রাইট গুলো দেখবো। কার রাইট দেখবো এখন? বেইলারের পার্টটা আমাদের শেড, এখন আসবে হচ্ছে আমাদের বেইলির পার্টটা। বেইলির ক্ষেত্রে কি বলছে, নাম্বার ওয়ান, টু ক্লেইম পজিশন অফ গুডস। দেখো এ নামক একজন ব্যক্তি, বি নামক একজন ব্যক্তি, এখন এ নামক ব্যক্তির একটা কার আছে, সে সেটাকে ধরো ঠিক করবে বা যাই করবে, যেন বি নামক ব্যক্তি কি, বি নামক ব্যক্তি হচ্ছে তোমার বেইলি, একই জিনিস বারবার বলতে হবে। তার মানে বেইলি কি করতে পারে, তার কাছ থেকে যখন কাজটা করাবে বেইলি কি চাইতে পারে, পজিশন চাইতে পারে, কিসের, গুডসের পজিশন চাইতে পারে, এটা তার রাইটের মধ্যে আছে। যখন তোমরা পেমেন্টের কন্ট্রাক্ট করেছো তার মানে সে কি করতে পারে, গুডসের রাইট চাইতে পারে। তুমি এরকম কন্ট্রাক্ট করেছো যে হচ্ছে গিয়ে ধরো তোমার গাড়ি সারানোর জন্য সে 1 ঘন্টা টাইম বা 2 ঘন্টা টাইম একটা একটা দিনে ঠিক করে রেখেছে, তার মানে তুমি কন্ট্রাক্ট করে নিয়েছো, তার মানে তুমি যদি না দাও তার মানে তার লস হতে পারে, সেই টাইমটা সে অন্য কারো কাজ করতে পারতো, তার মানে সেটা কিন্তু পরবর্তীকালে কম্পেনসেশনও চাইবে, সেটাও তার রাইটের মধ্যে আসে। কিন্তু আমরা যেটা বলছি, সে কিন্তু তোমার গুডসের সে পজিশন চাইতে পারে, ওনারশিপ নয় পজিশন চাইতে পারে। তার মানে লেখা হয়েছে যে বেইলির কি রাইট আছে, টু ক্লেইম পজিশন অফ গুডস। নাম্বার ওয়ান, ইট ইজ দ্য ডিউটি অফ বেইলার পুট দ্য বেইলি, আমি কিছুক্ষণ আগে বললাম যে হচ্ছে গিয়ে গুডস এর পজিশন ডেলিভারি করা বা ট্রান্সফার করা, এটা কিন্তু হচ্ছে গিয়ে বেইলারের তোমার ডিউটির মধ্যে আসে, কিন্তু সেটা বেইলির রাইটস এর মধ্যে আসে। দ্য ডেলিভারি অফ গুডস মে বি মেড টু বেইলি, লিখেছে কি, এখানে লিখেছে ডুইং এনিথিং হ্যাজ দ্য এফেক্ট অফ পুটিং দ্য বেইলি পজিশন উইথ দ্য গুডস, নাম্বার ওয়ান। নাম্বার টু তে কি লিখেছে, টু নো মেটেরিয়াল ডিফল্ট ফল্ট ইন গুডস, মানে কি মেটেরিয়াল ফল্টস ইন গুড, এই যে বি নামক ব্যক্তি
এখন তো তার রাইটস এর কথা পড়ছি, কার রাইটস এর কথা পড়ছি, বেইলির রাইটস এর কথা পড়ছি। এবার বেইলি এটা জিজ্ঞাসা করতে পারে, বেইলি এটা কি করতে পারে, বেইলির এটা রাইট টু নো, এটা তার মানে জানার অধিকার আছে যে আপনার যে গাড়িটা আছে বা আপনার যে হচ্ছে গিয়ে মেটেরিয়াল গুডসটা আছে, আপনার যে পেট ডগসটা আছে সেটার মধ্যে কোন রকম হচ্ছে ফল্ট আছে কিনা, থাকলে আমাকে জানান। তাই এটাও কিন্তু হচ্ছে গিয়ে কার রাইটের মধ্যে আসে, বেইলির রাইটস এর মধ্যে আসে। তাই লিখেছে ইট ইজ ডিউটি অফ বেইলার যে হচ্ছে টু ইনফর্ম দ্য বেইলি অ্যাওয়ার অ্যাজ দ্য মেটেরিয়াল ডিফেক্ট ইন দ্য গুডস। আবার এটা হচ্ছে গিয়ে রাইটও আছে অপোজিট দিক থেকে, কার, বেইলির রাইটস আছে যে হচ্ছে টু নো মেটেরিয়াল ফল্টস ইন গুডস। সিম্পল ব্যাপার, একজনের রাইটস আর একজনের ডিউটিস। নেক্সট, টু ক্লেইম প্রপোর্শনাল শেয়ার ইন মিক্স গুডস। আচ্ছা, কিভাবে টু প্রপোর্শনাল গুডস ইন আছে, ওই যে বললাম এ নামক একজন ব্যক্তি, বি নামক একজন ব্যক্তি। এ নামক ব্যক্তি কি আছে, তিনি হচ্ছে বেইলার। এবার বি নামক ব্যক্তি কি আছে, তিনি হচ্ছে বেইলি। দুজন একসাথে কোথায় গেলেন, শপিং মলে গেলেন। তারা হচ্ছে 10টা ধরো ডেটস এর প্যাকেট কিনেছে, ইনি কিনেছে 6টা, ইনি কিনেছে 4টে, তাহলে প্রপোর্শনেট 6:4। এখন একটা জিনিস দেখো, তার মানে এই যে হচ্ছে বেইলি, তারও তো হচ্ছে গিয়ে 4টে কি পাওয়ার অধিকার আছে, 4 প্যাকেট খেজুর পাওয়ার অধিকার আছে, 4 প্যাকেট আপেল পাওয়ার অধিকার আছে, 4 প্যাকেট যাই কিনুক না কেন সেটা। তার মানে হচ্ছে গিয়ে রাইট টু ক্লেম প্রপোর্শনাল শেয়ার ইন মিক্স গুড। মিক্স গুডের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে গিয়ে বেইলি যিনি আছেন তিনি হচ্ছে প্রপোর্শনাল শেয়ার চাইতে পারেন। তাই লিখেছে ইন কেস অফ বেইলার গুডস মিক্সড উইথ দ্য বেইলি গুড দ্য কনসেন্ট অফ দ্য বেইলার। কারণ বেইলার নিজেই বলেছে ঠিক আছে আমার গুডসটা তোমার গুডসের সাথে একসাথে মিশিয়ে দাও, এবং হয়েছে দ্য বেইলি ক্যান ক্লেম প্রপোর্শনাল শেয়ার ইন মিক্স গুডস। কখন শেয়ার ক্লেম করতে পারবেন, যখন হচ্ছে গিয়ে তার কি আছে, কনসেন্ট নিয়ে হয়েছে, কার, বেইলারের কনসেন্ট নিয়ে সেটাকে মিক্স করা হচ্ছে তখন। বুঝতে পারছি? ওকে, অলরাইট। 4 নাম্বার, 4 নাম্বার রাইট কি আছে বেইলির, বেইলির 4 নাম্বার রাইটের কথা বলা হচ্ছে টু ক্লেম ড্যামেজেস। হ্যাঁ, টু ক্লেম ড্যামেজেস ইন কেস অফ ডিফেক্ট ইন বেইলার টাইটেল। টু ক্লেম ড্যামেজেস ইন কেস অফ বেইলার টাইটেল, ডিফেক্টিভ টাইটেলের জন্য, ডিফেক্টিং বেইলার টাইটেল। কিছুক্ষণ আগে বললাম না যে হচ্ছে গিয়ে তোমার যেটা বেইলারের হচ্ছে ডিউটি সেটা বেইলির রাইটস। এ নামক একজন ব্যক্তি, সে কি করলো, একটা গাড়ি চুরি করে নিয়ে আসলো, সেটা ডিফেক্টিভ টাইটেল, বিয়ের কাছে গ্যারেজে কাজ করাতে দিল, এবং তার ফলে বিয়ের যে হচ্ছে মামলা মোকদ্দমা বা তার যে লস হলো বিজনেসের ক্ষেত্রে, ধরো অরিজিনাল মালিক এসে বিকে থ্রেট করে দিয়েছে, তার ব্যবসায়ী ভাঙচুর করেছে, ক্ষতি করেছে, সেটা কিসের জন্য করেছে, এ এ নামক ব্যক্তিকে বেইলার তার ডিফেক্টিভ টাইটেলের জন্য তার ঘুরছে, তিনি কিন্তু তখন কিন্তু হচ্ছে গিয়ে বি নামক ব্যক্তি বা বেইলির কিন্তু এটা রাইটস আছে এ নামক ব্যক্তির থেকে কম্পেনসেশন চাওয়া। To claim damages in case of defect title in will due to defect in Bailey's title, এবং হচ্ছে if the Bailey has suffered any losses then the Bailey has right to claim damages for the same। তাই লিখেছে যে ডিফেক্টের জন্য বেইলার টাইটেলে যে বেইলি যদি সাফার করে কোনো লস, বেইলার কি করতে পারবে, বেইলি কি করতে পারবে, তার রাইট আছে ক্লেম করতে ফর দ্য সেম ড্যামেজ, ক্লেম করতে ড্যামেজ থেকে কম্পেনসেশন, এটা ডিসাইড করা হয়। নেক্সট কি বলা হচ্ছে, টু ক্লেম এক্সপেন্সেস অফ দ্য পেমেন্ট। আচ্ছা দেখো, পেমেন্টের এক্সপেন্স হওয়ার তার রাইট আছে। এই যে হচ্ছে এ নামক ব্যক্তি, সে যে হচ্ছে বি নামক ব্যক্তির কাছে একটা শার্ট বলো বানাতে দিয়েছে, অথবা তার একটা কার আছে সেটাকে সারাতে দিয়েছে, তো এনার তো একটা মজুরি আছে, এনার তো একটা পারিশ্রমিক আছে। ইনি তো যে লেবারটা দিয়েছে তার জন্য এনার মজুরি আছে, তার পারিশ্রমিক আছে, তো তিনি কি করতে পারেন, সেটা চাইতে পারেন। তাই লিখেছেন এটা চাওয়াটা তার বেইলি যিনি আছেন তার রাইটের মধ্যে। টু ক্লেম এক্সপেন্স অফ পেমেন্ট, পেমেন্ট মানে তোমার গাড়িটা ধুয়ে দেওয়ার জন্য, তোমার জামাটা বানিয়ে দেওয়ার জন্য তার যে হচ্ছে গিয়ে লেবার দিতে হয়েছে সেটা তিনি পারিশ্রমিক পাবেন। তাই কি লিখেছে, আন্ডার দ্য কন্ট্রাক্ট অফ বেইলমেন্ট দ্য বেইলি হ্যাজ ইনকার্ড এনি এক্সপেন্সেস, যদি তিনি কোনো এক্সপেন্স করে থাকেন রেসপেক্ট অফ বেইলেড গুডস, বেইলড গুডস, then the it shall be rights of bailey to get recover from the bailor। এটা কার থেকে রিকভার করবেন, অফকোর্স হচ্ছে গিয়ে তোমার বেইলারের থেকে হচ্ছে রিকভার করবেন। নেক্সট কি বলা হচ্ছে, টু ক্লেম ইন্ডেমনিফাই আন্ডার দ্য কন্ট্রাক্ট অফ any loss caused to by bailey respect of the bail's good it shall be the right of bailey indemnify। মানে ওই যে কিছুক্ষণ আগে বললাম না, এ নামক ব্যক্তির যেটা হচ্ছে রাইটস আছে ওটা ওনার ডিউটি, আর বি নামক ব্যক্তির যেটা ডিউটি আছে ওটা ওনার রাইটস, ভাইস ভার্সা আর কি। মানে ধরো এ নামক ব্যক্তি তার একটা পেট ডগ রেখে গেল তার কাছে, বিয়ের কাছে, তো বিয়ের কোনো লস হলো সেটার জন্য বি কি করতে পারে, বেইলারের কাছ থেকে কি করতে পারে, যে বেইলারের কাছ থেকে সে কম্পেনসেশন চাইতে পারে। তার মানে চাইতে পারে মানে কি, এটা হচ্ছে বেইলির রাইটস এর মধ্যে আসে। টু ক্লেম ইনডেমনিফাই, যে তাকে ক্ষতিপূরণ দেওয়া হোক, এটা সে চাইতে পারে। হ্যালো।
তো কি আছে না, তো এইটা হচ্ছে টু ক্লেম ইন্ডেমনিটি। তার মানে ইন্ডেমনিটি ক্ষতিপূরণ চাইতে পারে, কে চাইতে পারে? বেইলি চাইতে পারে। কার কাছ থেকে? বেইলারের কাছ থেকে। কেন? ওই যে তার ক্ষতি হওয়ার জন্য, একই জিনিস। নেক্সট হচ্ছে টু ক্লেম লাইন অর রেমুনারেশন। এই যে ক্লেম লাইন অর রেমুনারেশন, এইটা হচ্ছে এক্সাক্ট আমরা যেটা কথা বললাম। রেমুনারেশন মানে কি? পারিশ্রমিক, পারিশ্রমিক চাওয়ার ব্যাপারটা। আর এক্সপেন্সের ব্যাপারটা যেটা বলা হচ্ছে, এটা আরেকটু যদি আমি ডাইভার্স করে বলি, সেটা হচ্ছে ধরো তোমার জামাটা তৈরি করতে গিয়ে কোন রকম হচ্ছে কি তুমি শুধু কাপড় দিয়ে গেছো, এখন তুমি বলেছো যে আপনার মজুরি কত? 500। এখন ধরো ফর এক্সাম্পল আমার মজুরি 500, বা তোমার যে গাড়িটা আছে, গাড়িতে ধরো একটা নতুন চাকা লাগাতে হয়েছে, বা তোমার গাড়িতে ধরো ফর এক্সাম্পল হাওয়া দিতে হয়েছে, তোমার গাড়িটা পরিষ্কার, কিন্তু আমার মজুরি 500, তার বাইরে তোমার গাড়িতে যে সমস্ত জিনিসপত্র লেগেছে সেই এক্সপেন্সটাও আমি তোমার থেকে তুলতে পারি। আর পারিশ্রমিকের যে ব্যাপারটা বলছি, সেটা হচ্ছে লাইন, ক্লেম লাইন অথবা হচ্ছে রেমুনারেশন। রেমুনারেশন পারিশ্রমিক চাওয়াটা কে চাইতে পারেন? এটা হচ্ছে যিনি বেইলি আছেন, যার কাছে তুমি রাখছো, এবং সেটা যদি নন গ্র্যাচুইটিয়াস পেমেন্ট হয়, অফকোর্স তিনি পারিশ্রমিক চাইতে পারেন। আন্ডার দ্য কন্ট্রাক্ট অফ পেমেন্ট ইট শ্যাল বি দ্য রাইট অফ বেইলি, যে হচ্ছে ক্লেম রেমুনারেশন আন্ডার দ্য কন্ট্রাক্ট অফ পেমেন্ট, কন্ট্রাক্টে চাইতে পারেন। ইফ দ্য রেমুনারেশন ইজ নট পেইড, দ্য বেইলি হ্যাজ রাইট টু রিটেন উইথ অল দ্য বেইলি গুডস। মানে কি? ধরো তুমি এ নামক ব্যক্তি, আমি বি নামক ব্যক্তি, তো আমার কাছে তো আমি হচ্ছি বেইলি। আমার কাছে তুমি যেটা ঠিক করতে দিয়ে গেছো, সেইটা তুমি যতক্ষণ পর্যন্ত আমার রেমুনারেশন বা এক্সপেন্স না দেবে, আমি কি করতে পারি? সেই গুডসটাকে রিটেইন করে রাখতে পারি, দখল করে রাখতে পারি, অথবা সেটাকে আমি উইথহোল্ড করে রাখতে পারি। এটা কার রাইটস আছে? এটা কিন্তু বেইলির রাইটস আছে। এটাই বোঝানো হয়। বুঝতে পারলেই আপনি।